এসএমসি অর্সালাইনের নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি একজন সঙ্গীত শিল্পী, নাম সাবরিনা সাবা। আজ থেকে ২ থেকে ২.৫ বছর আগে আপনার ইন্টারভিউ আমি করেছিলাম। তখন আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন। এখন আপনি কি লেখাপড়া করছেন নাকি পাশ করে গেছেন? জি, পাশ করে গেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। বা কোন সাবজেক্টটা? ইংলিশ লিঙ্গুইস্টিক্স ছিল। ওকে, এই লেখাপড়া আপনার এই কর্মজীবনে কি কাজ দেবে? আমার কাছে মনে হয় যে লেখাপড়া এই বিষয়টা আসলে মানুষকে, এই যে আমি আপনার সামনে কথা বলতে পারছি, এই যে আমার একটা কনফিডেন্ট লেভেল, তো এই ব্যাপারটাতে কিন্তু কাজে লাগছে। যে আমি যখন মানুষ লেখাপড়া শিখে, ডেফিনেটলি একটা মানুষের সামনে মানুষকে কীভাবে প্রেজেন্ট করতে হয় সেটা কিন্তু সেখানে শেখানো হয়, এবং সেই সাথে অনেক কারিকুলাম অ্যাক্টিভিটিস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে, যেটা কিনা মানুষের চলতি পথে তার যে কোনো কাজের ক্ষেত্রে আসলে কাজে লাগে। আপনি একজন সঙ্গীত শিল্পী, আপনার খুব দারুণ দারুণ জনপ্রিয় মিউজিক ভিডিও আছে, গান আছে। তারপরও বছরের সেরা জনপ্রিয় 5টি গান, 10টি গান, 12টি গান যদি আমরা বাছাই করি, সেখানে আপনার গান এখন পর্যন্ত আসেনি। আপনি অনেক ভালো গান গান। 12 গানের ভিতরে আপনার গান না আসার কারণ কি দুর্ভাগ্য, নাকি আপনার এখনো অনেক শেখার বাকি? আমি মনে করি শেখার তো আসলে শেষ নেই, তো সেখান থেকে আমি এখনও শিখে যাচ্ছি। তবে আমার যেটা মনে হয় যে আমি আগের ইন্টারভিউতে বলেছিলাম আপনার সাথে যে ভাইরাল ব্যাপারটা মানুষ এখন খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে, এবং আমি যদি বলি যে মানুষের রুচিবোধটা একটু পাল্টেছে, তো আমাকেও মনে হয় যে হয়তো বা আমি যেরকম সফট মেলোডি টাইপের গান করতাম, আমার নিজেরও গান এখন যেই জনরার আমি গান করতাম সেটাকে একটু চেঞ্জ করে আনছি। তো আমার কাছে মনে হয় যে গান হিট করা এটাও একটা ভাগ্যের ব্যাপার। তো আপনি এখানে কৌশল চেঞ্জ করছেন এখন, তো এই কৌশলটা চেঞ্জ করছেন ভাইরাল হবার জন্য, কিন্তু গান কিন্তু মানুষ পছন্দ করছে ভালো ভালো গানই। তো এখন এই কৌশলটা চেঞ্জ করলে কি কাজ হবে আপনার? এটা আমার মনে হয় যে বিগত 1 বছরের মধ্যে এই চেঞ্জটা এসেছে। এর আগে কিন্তু আমরা এই ধরনের কোনো, আমি যদি বলি এখন অনেক গান আছে এরকম কাঁচা বাদাম বা সামথিং, এরকম অনেক গান আছে যেগুলো কিন্তু গানের তেমন কোনো কথার মিনিং নেই, সেগুলো কিন্তু ভাইরাল হয়েছিল। আর এখন যেটা এই চেঞ্জটা এসেছে কিন্তু এই 1 বছরের মধ্যে, আমি যদি বলি, ভুল না বলে থাকি, তো আমার কাছে এই জন্যই আমি খুব আশাবাদী যে আমার হয়তো বা এখন সেই সুযোগটা হচ্ছে না, হয়তো বা 1 বছর পরে বা 1 বছরের মধ্যে সেই সুযোগটা আমি হয়তো বা নিতে পারবো। পলিটিক্স কোথায় নেই? গ্রামে আছে, চায়ের দোকানে আছে, রাজনীতিতে তো রাজনীতিই আছে, স্কুলে আছে, কলেজে আছে, গানে আছে, নাটকে আছে। তো এই রাজনীতিকে ওভারকাম করাও তো একটা যোগ্যতা। এই যোগ্যতা কারা জানে, কারা জানে না আসলে? আমার কাছে মনে হয় যে পলিটিক্স ওয়ার্ডটা এটা অনেকেই নেগেটিভভাবে ইউজ করে, পজিটিভভাবে ইউজ করে। তো এটার নেগেটিভিটিটা সেই ইউজ করে যার কাছে এটা নেগেটিভলি ইউজ করার মতন ক্ষমতা থাকে। তো আমার কাছে এটা পজিটিভ একটা ওয়ে। তো পলিটিক্সটাকে আমি আসলে পজিটিভ ওয়েতে কাজে লাগাচ্ছি এবং ভবিষ্যতেও লাগাবো। সো সেভাবে। মানে একজন গায়িকা শুধু ভালো গান গাইতে জানলেই সে শীর্ষে যাবে না, একজন অভিনেতা শুধু ভালো অভিনয় করতে জানলেই সে শীর্ষে যাবে না, কেউ একজন ভালো কিছু জানলেই সে সেই শীর্ষে যাবে না যতক্ষণ না পর্যন্ত সে পলিটিক্স না জানবে। পলিটিক্স এবং এই কৌশল, অ্যাকচুয়ালি যেটাকে বলে কৌশল। তা আমরা তো গান শিখি, অভিনয় শিখি, নাচ শিখি, লেখাপড়া শিখি, আমরা কয়জনে কৌশল শিখি? কৌশল শেখার গুরুত্ব কতটুকু? কৌশল আসলে এই ব্যাপারটা কেউ কাউকে শেখাতে পারে না। এটা এই যে প্রতিবন্ধকতা আছে, এটাকে আসলে পার করে করে বলে না যে ঠেকে শিখে, তো এই ব্যাপারটাকে পার করে তখন শেখে, আদারওয়াইজ শেখাটা করবে কেউ কাউকে শেখাতে পারে না আসলে কোনো কিছু। ভাগ্যর জরুরি কতটুকু? ভাগ্য আসলে কতটুকু বড় ফ্যাক্টর? ভাগ্য অনেক বড় ফ্যাক্টর, অনেক বড় একটা ফ্যাক্টর ভাগ্য। এবং আমি এটা বিশ্বাস করি যে ভাগ্য ততক্ষণ না পর্যন্ত আমাকে সাহায্য, ততক্ষণ পর্যন্ত আমার নিজের চেষ্টা থাকবে। তো আমি যেহেতু নিজের চেষ্টা করে যাচ্ছি এখনো পর্যন্ত, আমার কাছে মনে হয় ভাগ্য খুব তাড়াতাড়ি আমার হাতে ধরা দেবে। একসময় গায়িকারা ভালো গান গাইলেই তাদেরকে আমরা মাথার মুকুট করে রাখতাম। তারা আজকে সাবিনা ইয়াসমিন আপা, রুনা লায়লা আপা, সবসময় তাদেরকে দেখেছি যে তারা দেখতে কেমন আমরা তাকাই নেই, আমরা গলার দিকে তাকিয়েছি। কিন্তু এখন তো দর্শনদারিও একটা গানের অংশ। আপনার কাছে কি তাই মনে হয়? আপনি কি একমত এই কথার সাথে? আমার কাছে মনে হয় যে সেই আগের ব্যাপারটা কিন্তু এখনও আছে, কিন্তু তারপরও বেশিরভাগ সময়, আমি বেশিরভাগ বলছি এই জন্যই কারণ আমরা
মানে ইতোমধ্যে অনেক ধরনের এক্সপেরিয়েন্স আমরা করেছি, যে প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী, মানে এখনকার সময় যেহেতু আগে গানটা শুধু অডিও সেক্টর ছিল কিন্তু এখন ভিজুয়ালাইজেশনের যুগ, তো আমার মনে হয় যে সেই দিকটাকে মানুষ বেশি দেখছে। তা না হলে আসলে এত চাকচিক্যময়তা বা নিজেকে প্রেজেন্ট করতে গেলে আমি এই প্রোগ্রামটাতে এসেছি, আমি কোন ধরনের ড্রেস পরবো, কিভাবে সাজবো, এটা নিয়ে মানুষ এত গবেষণা করতো না কিন্তু আগে, এখন কিন্তু করে। আচ্ছা, এখন তো এই ডিজিটাল যুগে আপনার যদি একটা পেজ থাকে বা ইউটিউব চ্যানেল থাকে, আপনি নিজের একটি পছন্দের গান বানিয়ে দর্শকদের কাছে ইজিলি পৌঁছে দিতে পারছেন। তো এখন তো কারোর উপর নির্ভর করার কোনো কিছু নাই, তারপরও আমরা কেন নির্ভর করে বসে থাকি যে ওই কাজটা আমার কাছে আসবে? ওই কাজটা তো আমি আমার নিজের কাছে নিজেই নিয়ে আসতে পারি। এখন এখানে প্রতিবন্ধকতা কোথায়? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওর স্যালাইন। এটা আমার কাছে যেটা মনে হয় যে এরপরও যারা এখন ফেসবুকে বা নিজের ইউটিউব চ্যানেলে গান দিচ্ছে, তো তাদের ওয়ে অফ পাবলিসিটি এইটা তারা তাদের মতন করে এখন দেখছে। কিন্তু আমি যে সময়ে শিল্পী 2012, 13, 14, 15 বা এখন পর্যন্ত, সেই সময় কিন্তু আমি সিডির যুগের শিল্পী আমি যদি বলি, তো সেই সময়ের পাবলিসিটি একরকম ছিল, সেটা কিন্তু আমি এখন পর্যন্ত খুব ভালোভাবে সেই কৌশলটা আমি এখনও রপ্ত করতে পারিনি, বা আমি এখনও সেটার সাথে তাল মিলিয়ে এখন চলাটা আমি বলবো যে আমার নিজের কাছে একটা কি বলে এটাকে, মানে আমার একটা ল্যাকিংস মনে হয়। সমসাময়িক কোন শিল্পীর গান শুনে আপনার হিংসা লাগে? হিংসা লাগে না? একজনের ভালো গান শুনে মনে হয় যে আমার কেন সেটা হলো না? না, এটাকে আমি হিংসা বলবো না, এটাকে আমি বলবো ক্ষুধা। ক্ষুধাটা কার কার গান শুনে? ক্ষুধাটা এই যে আপনি যে গানগুলোর নাম বললেন, এর যে কোনো গান হয়তো বা আমার হতে পারতো, আমার কাছে এটা মনে হতো, আমার কাছে এটা মনে হয় এখনো। তো এটা আসলে ক্ষুধা, এটা কোনো হিংসার পর্যায়ে পড়ে না। ওকে, তো আপনারই মনে করেন গানগুলো আমি শুনতে চাই, আপনি আমাকে শোনান। প্রথমে আমাকে তাসনিয়া ফারিনের গানটা একটু শোনান, রঙে রঙে, যদি আপনি শুনে থাকেন তাহলে। আজ রঙে রঙে রঙিন হব, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব, শুধু দুজনায়, আজ মন খুশি মন উর্বশী মন রঙিলা, উর্মিলা হব সাত রঙে মন রাঙি রঙিলা। আচ্ছা, এই মন খুশি মন উর্বশী মন উর্মিলা মানে কি? উর্মিলা মানে হচ্ছে কি বলে এটাকে, উর্মি মানে যেহেতু ঢেউ, তো এটার একটা সমসাময়িক কোনো কিছুই হবে, বা এটাকে কি বলে, ঢেউ জাতীয় কিছু হবে, যে রঙে রঙে উর্মিলা হব, আবার রঙিন হয়ে যাব, তো এরকমই। উর্বশী মানে তো সুন্দরী, আমি যতটুকু জানি। মন সুন্দরী হয় না মন সুন্দর? মন সুন্দর হয়। আপনিও আমার মতো অর্ধেক বুঝছেন গানটা? না, ঠিক অর্ধেক বুঝিনি, কিছু কিছু কথার আসলে এক্সাক্ট মিনিং মানে ইনস্ট্যান্ট মনে পড়ে না, হয়তো বা পরে মনে। প্রিয়তম গানটা শুনুন, মনে করেন আপনার গান। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। এই যে সহজ কথার গানগুলো দর্শকের কাছে বেশি মুগ্ধ করে, আলোচনায় আসে, হিট হয়, অপেক্ষাকৃত একটু কঠিন গানগুলো পিছিয়ে পড়ে, কিন্তু শুনতে কিন্তু অনেক সময় কঠিন গানগুলো দীর্ঘ সময় ভালো লাগে। যেমন আপনি তো এই গানটাও শুনেছেন, এই গা ছুঁয়ে বলো। এটা আমার ভীষণ প্রিয় একটা গান। রাইট, এই যে ভীষণ প্রিয় গানটা কিন্তু জনপ্রিয়তায় প্রিয়তমার থেকে পরে। তো এরকম কেন হয়? বাংলাদেশের অধিকাংশ মানুষ কেন এত সহজ সরল কথাগুলোকেই এখনো ক্যাচ করে বা তাদের মনে রাখে? কিন্তু গা ছুঁয়ে বলো গানটা আপনার প্রিয়, আমারও প্রিয়, কিন্তু মানুষ কিন্তু শীর্ষ তালিকায় রাখে না। এটা আসলে অনেক কিছু ডিপেন্ড করে, এটা আমাদের অডিয়েন্সের জন্য নাকি? হ্যাঁ, অডিয়েন্সের জন্য অনেক কিছু ডিপেন্ড করে আসলে। এটা কিন্তু আমরা বিচার করতে পারবো না যে কোন গানটা আসলে কত জনপ্রিয়। এটা হতে পারে হচ্ছে বালাম ভাই ব্যাক করেছেন কিন্তু এই গানের মাধ্যমে, এই ব্যাপারটাকে কিন্তু গানটাকে আরও বেশি শোনার একটা আগ্রহ তৈরি করেছে মানুষের মধ্যে। আর অপরদিকে হচ্ছে গা ছুঁয়ে বলো গানটা অপেক্ষাকৃত
একটু কম জনপ্রিয় বা মানে জনপ্রিয় কিন্তু একটু কম জনপ্রিয়, যার লিপে গেছে গানটা, সেটা হচ্ছে আরফিন নিশো ভাই ডেফিনেটলি। আপনার শোনা দেখা বাংলাদেশে গত 2-4 বছরের সেরা আইটেম সং কোনটি এবং সেটি একটু গেয়ে শোনাবেন। বাংলাদেশের মুভিতে আমার এই মুহূর্তে আপনার আইটেম সং যখনই বলে উঠলেন আমার কাছে ঠিক এই গানটা এখন মনে পড়ছে, যে স্টেটাস আমার সিঙ্গেল দেখে করে হুড়োহুড়ি, হাই রে কি যে করি, হাই রে কি যে করি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। এই গানের আইটেম সঙ্গে তো পরিমণিই ছিল। হ্যাঁ, পরিমণি ছিল। কিন্তু আপনি তো বললেন একটু আগে, যে থাকবে তাকে কামুক দৃষ্টিতে লোকে দেখতে হবে, তার মানে পরিমণিকে কামুক দৃষ্টিতেই লোকে দেখছে। তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে গানের মধ্যে, ডেফিনেটলি এটা আপনি দেখলে আপনি নিজেও বলবেন এই কথা, শুধু আমি না, আমি একটা ফিমেল মানে একটা মেয়ে হয়ে আমি যদি এই কথা বলি তাহলে তো। আপনার সেরা নায়ককে আপনার দৃষ্টিতে? আপাতত আমি সত্যি কথা বলতে চাই, আরফিন নিশো ভাইয়ার কে আমার ভীষণ ভালো লাগে অ্যাক্টিং এর দিক দিয়ে। আপনার চেহারার সাথে সালমার চেহারার কোথায় মিল আছে? সালমার সাথে আমার চেহারার কখনো ভেবে দেখিনি, চোখের মিল থাকতে পারে। সালমার একটা গান আমাকে শোনান। আমার এক নয়ন তো দেখে না রে, আর এক নয়নে তো দুই নয়নে খোঁজে আমার প্রাণের বন্ধুরে, বন্ধুরে দেখা দাও না, কথা কও না, রইলা কোন দূরে, বন্ধুরে দেখা দাও না, কথা কও না, রইলা কোন দূরে। খুব প্র্যাকটিক্যাল একটা অ্যান্সার দিবেন একটা কোশ্চেনের। আগামী 5টা ভালো ভালো ছবির প্লেব্যাক সিঙ্গিংয়ের জন্য আপনাকে বাছাই করা হলো, আপনি সেটা নেবেন, নাকি 2 বছর কোনো প্লেব্যাক করতে পারবেন না 5 কোটি টাকা পাবেন, কোনটা নেবেন? প্লেব্যাক করবো ডেফিনেটলি। অঙ্কটা বলেন, কারণ আমি বলছি আপনাকে প্র্যাকটিক্যাল অ্যান্সার দেবেন। প্লেব্যাক করলে আপনার মানে 5 কোটি টাকার ক্ষতিপূরণটা কিভাবে উঠাবেন? আমি আমার সঙ্গীত জীবনে এসে টাকা নিয়ে কখনো এত চিন্তা করিনি, আমি সত্যি কথা বলতে। আর এমন হয়েছে যে আমার ক্যারিয়ার যদি আমি বলি, আমি অনেক ভালো ভালো কাজ যেগুলো কিনা আমাকে ভালো একটা অ্যামাউন্টের অফার দিয়ে করতে বলা হয়েছিল, আমি সেটা ছেড়ে দিয়েছি শুধুমাত্র গানটা আমার পছন্দ হয়নি তার জন্য। তো আমি যদি মানুষ হিসেবে এই জিনিসটা করতে পারি তাহলে ডেফিনেটলি আমি টাকা চুজ করবো না, আমি গানে চুজ করবো। আমি নেই, ক্যামেরার পেছনে কেউ নেই, নিজস্ব কিছু দর্শনের কথা, অনুভূতির কথা, না বলা কথা চ্যানেলের দর্শককে বলবেন। প্রিয় দর্শক, আমি আপনাদের সাবরিনা সাবা। আমার অনেক গান আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগে এবং সেই ভালো লাগাগুলো কিন্তু এখনও রয়ে গেছে। আমি কিন্তু এখনও পর্যন্ত আমার অনেক পোস্টে কিংবা এই সময় যখন এখনও পর্যন্ত অনেকে আমাকে এসে বলেন আপনারা যে আমার এই গানটা আপনাদের ভালো লাগে, ওই গানটা আপনার ভালো লাগে। তো এই ভালো লাগার ব্যাপারটা বা ভালোবাসার ব্যাপারটা আমার আজীবন রয়ে যাবে এবং গানের তো আসলে ক্ষুধার শেষ নেই। তো আমি আশা করবো আপনাদেরকে যেন আমি আরও ভালোভাবে আরও সুন্দর সুন্দর কিছু গান উপহার দিতে পারি। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর চ্যানেলকে অনেক ধন্যবাদ আমাকে সুন্দর একটা প্রোগ্রামে নিয়ে আসার জন্য। আর জয় ভাইয়া, থ্যাংকস আ লট। ওকে ওকে। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।